প্রায় 1 বছরের প্রতীক্ষার অবসান। বেরিয়ে পড়লাম গন্তব্য শান্তিনিকেতন। সাথে এই বুড়ো বাচ্চারা আর আমরা কচিকাচারা। এবারের আবার একটা নতুন আকর্ষণ ছিল, সেটা হলো আমার গাড়ি। কেনার পর থেকেই চাইছিলাম, লাফাচ্ছিলাম ইনফ্যাক্ট, কবে লং ড্রাইভে যাব, কবে লং ড্রাইভে যাব। তো সেই সুযোগ হয়ে গেল। কাকুরগাছি থেকে স্টার্ট করার পর আমাদের ফার্স্ট হল্ট দক্ষিণদ্বারি। সেখান থেকে গৌতমদের তুললাম, সাথে ব্রেকফাস্টও সেরে নিলাম। ব্রেকফাস্টটা দুর্দান্ত ছিল, পাউরুটি, ঘুগনি, ডিমের অমলেট। সবাই পেট পুরে খেয়ে নিলাম, সাথে চা, আর সাথে চললো একটু ফটো সেশন। এর পরবর্তী হল ছিল শক্তিগড়। তারপর আর কোথাও থামা নেই, একেবারে শান্তিনিকেতন। তবে এর মাঝের জার্নিটা কিন্তু ছিল বেশ রোমাঞ্চকর, কারণ স্টিয়ারিং তখন আমার হাতে। তবে এই স্টিয়ারিং হাতে পাওয়ার জন্য কিন্তু ছোটোখাটো গৃহযুদ্ধ করতে হয়েছিল। পরে অবশ্য জানতে পেরেছে কেবলমাত্র শুভ নয়, সবাই আমার গাড়ি চালানো নিয়ে রীতিমতো ভীত সন্ত্রস্ত ছিল। একমাত্র অরবিন্দদা, যে কিনা সবার মনের সংশয় এবং বারণ উপেক্ষা করে আমাকে একবারও না বলেনি, আমাকে অত্যন্ত সাহসিকতার সাথে আমাকে উৎসাহ দিয়ে গেছে। এবং আমার সাথে যেটা হলো, আমি ছোটোবেলায় যেরকম রোড র্যাশ খেলতাম, ঠিক সেরকম এনজয় করতে করতে দেখলাম অরবিন্দদার ইনস্ট্রাকশন ফলো করতে করতে শান্তিনিকেতন পৌঁছে গেছি। আমাদের গাড়ির প্রত্যেকে, শুভ, তীর্থঙ্কর, বাবিন, প্রত্যেকে কিন্তু ড্রাইভিংটাকে ভীষণ এনজয় করেছি। আমরা মোটামুটি প্রত্যেকেই গাড়ি চালাচ্ছিলাম, স্টিয়ারিংটা যদিও আমার হাতে ছিল। তবে মেইন কাণ্ডারি ছিল অরবিন্দদা। তোমাকে ছাড়া এটা কখনোই পসিবল হতো না, এতটা সাহসী ইনফ্যাক্ট কখনো পেতাম না। তোমাকে আমার প্রণাম জানাই, অনেক কিছু শিখছি তোমার থেকে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের রিসর্ট, একদম প্রকৃতির বুকে, ভীষণ সুন্দর, নামটাও খুব সুন্দর, স্বর্ণমৃগ। শান্তিনিকেতনের যে ভিড়ভাট্টা, সেটা থেকে বেশ কিছু দূরে একটি ছোট্ট আদিবাসী গ্রাম চকপালি, সেখানেই এই রিসর্টটি অবস্থিত। একদম নতুন গড়ে উঠেছে। স্বরূপের সম্পর্কে দাদার ছেলে হয়, যমজ ভাই তারা, মাম্পি এবং মান্তু, তারাই এই রিসর্টটি করেছে। তাদের বাবা মার সাথেও আলাপ হলো, অত্যন্ত উদারমনস্ক একটি পরিবার, খুব ভালো লাগলো তাদের সাথে আলাপ হয়ে। বেশ অনেকটা জায়গা জুড়ে রিসর্টটা তৈরি হয়েছে। ডাইনিং এরিয়াটাও ভীষণ সুন্দর, বেশ ট্রান্সপারেন্ট শিট দিয়ে তৈরি হয়েছে। বাইরেটা কি সুন্দর দেখা যায়, মনে হয় যেন নেচারের মধ্যে বসেই খাওয়া দাওয়া করছি, বেশ ভালো। ডাইনিং এরিয়ার এই পার্টের ভিডিওটা কিন্তু আমাদের ছোট্ট টিনটিন ওর মজা করে রিল বানানোর জন্য করছিল, খুব সুন্দর করেই করেছে দেখো। আর সামনে অনেকটা ফাঁকা জায়গা, যেখানে বাচ্চারা সারাদিন খেলে বেরিয়েছে, আর আমরাও সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ভালোই আড্ডা দিতে পেরেছি ফাঁকা জায়গায় বসে। এই ট্যুরে খাওয়া দাওয়ার কথা তো বলতেই হবে না, তো ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যাবে। সব ভোজন রসিক মানুষরা আমরা গেছি। তো যাওয়ার পর যেটা, আমরা ওদের থেকেই থালি নিয়েছিলাম, বেশ ভালো, সাথে যে যার মতো ফিশ আর চিকেন নেওয়া হয়েছিল। এরপর সন্ধেবেলা বাজারে যাওয়া হয়েছিল, সেখান থেকে দেশি মুরগি, খাসি এসব কিনে নিয়ে আসা হয়েছিল, পকোড়া করার জন্য চিকেন। তো সেই দিয়ে এলাহি খাওয়া দাওয়া হয়েছে দুদিন। ও আর একটা কথা যেটা না বললে নয়, চাটনি ভীষণ সুন্দর ছিল, শুভর ভাষায় মাখনের মতো চাটনি। সে যাই হোক, এসবের মাঝেই হঠাৎ পশ্চিম আকাশে চোখ গেল, দেখলাম সূর্য অস্ত যাচ্ছে, অপূর্ব তার শোভা। তো বেরিয়ে পড়লাম একা একাই। আর আমি দেখেছি এই সকাল বা সন্ধেবেলায় যে কোনো জায়গাতেই আমি যাই না কেন, এই একাকিত্বটা আমি ভীষণ এনজয় করি। আমি একা একাই ঘুরতে যেতে চাই, চারিপাশটা দেখতে, চুপচাপ সেই নীরবতার শব্দ শুনতে শুনতে আমার হারিয়ে যেতে খুব ভালো লাগে। শান্তিনিকেতনে আসার আগে আমার একটাই উইশ ছিল, যে আমি ভীষণভাবে চাইছিলাম যে এই সময়টা যাচ্ছি শীতকালের দিকে, তো সর্ষে ফুল তো নিশ্চয়ই হবে। আর আমার বহুদিনের ইচ্ছে ছিল যে সর্ষে খেতে আমি ছবি তুলব। তো এসে দেখলাম আমাকে এর জন্য অন্য কোথাও যেতেই হবে না। রিসর্টের চারিদিকে যেদিকে তাকিয়েছি সেদিকেই সর্ষে ক্ষেত, আর দেদারসে মনের আনন্দে সবার ফটো তুলেছি আমি এখানে এসে। আকাশে এই রঙের পরিবর্তন দেখতে দেখতে এগিয়ে চলছিলাম। রাস্তায় দেখা হয়ে গেল
দুজন সাঁওতালি মহিলার সাথে। কি সুন্দর হাসি মুখ তাদের। আমার আবদার কিন্তু ওরা রেখেছে, পাশ থেকে ছোট যাকে ডেকে নিয়ে এসে সুন্দর আমাকে গান শোনালো। এদের মধ্যে একজন ভোরবেলা আমাকে কোপাই নদীর ধারে নিয়ে যাবে কথা দিল। তো আমি সেদিনকার মতো ফিরে এলাম। পরের দিন ভোরবেলা ভোর হতেই আমি বেরিয়ে পড়েছি। দেখো সকালটা কি সুন্দর। ওই দেখো দূর থেকে দেখতে পাচ্ছি আমার জন্য অপেক্ষা করছে, দেখে খুব মজা লাগলো। যে বীজতলা, বাবিনকে ছোটবেলায় পড়িয়েছি, আমি নিজেও কখনো চোখে দেখিনি, এই প্রথম দেখলাম বীজতলা। এবার এখান থেকে একটা একটা করে ধান তুলে মেন জমিতে দেয়া হবে। এইসব দেখতে দেখতে নিজেদের একটু সেলফি তুলে নিলাম। ওর বাড়ি, প্রত্যেকের বাড়িতে মোটামুটি দেখছি ট্রাক্টর আছে। চারিদিকটা ভীষণ নিস্তব্ধ। ওইটা কি ঘর গো? ওই যে হ্যাঁ, গরু ছাগল। ও, আর এখানে তুমি চাষ করেছো? না, ওরা চাষ করেছে। কারা? ওরা কারা? ওরা অন্য অন্য বাড়ি। এইভাবে ওদের সাথে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। এটা আর একটা বাড়ি? হ্যাঁ, এটা বোলপুরের বাড়ি। ও, বোলপুরের বাড়ি মানে? হ্যাঁ, বোলপুরের এইখানে জমি আছে, এইগুলাতে চাষ করছে, এইখানে ঘর করেছে, এইখানে ধান রাখবে। ও, মানে এরা থাকে না? না, এইখানে থাকে না। ও, এই যে জমি এই একটা। ও, বোলপুরেই থাকে। চকপালি এই জায়গাটার নাম? হ্যাঁ, চকপালি। পড়াশোনা করেছো? না। কেন? তোমাকে আমরা খুব গরিব, পড়াতে পারি না। তো স্কুল তোমার তখন তো ফ্রি স্কুল। হ্যাঁ, তা তুমি পড়োনি? ছেলে ধরতে হতো। ছেলে ধরতে হতো? হ্যাঁ, আমার ভাই মায়া। ও, তখন ছোট ছোট ভাই ছিল। ও, মা তো কাজে যাবে, তাহলে ছেলে দুটো কে রাখবে? ও, আর দিদি তো বিয়ে দিয়ে দিয়েছি। ও, এখানে অন্য লোকের বাড়ি না? হ্যাঁ, জল লাগিয়েছে ধান কুটবে। হ্যাঁ, জল লাগিয়ে দিয়েছে জমিতে ধান কুটবে। ও, এটা কাদের? এটা কারা লাগিয়েছে? ইসলামপুরে। ও, তো তোমাদের জমিতে এরকম জল লাগাতে পারবে না? হ্যাঁ, লাগাওনি তো? লাগাবো, ওই আমাদের মাঠে আছে, বলতে পারি।
এই যে পেঁয়াজ লাগিয়েছি। কোথায় হুম, এগুলো? হ্যাঁ পেঁয়াজ। আর এই যে বিক্রম, এটা কাদের? অন্য এটা কারোর? হ্যাঁ ইসলামপুরে। মানে এই মালিক ইসলামপুরে থাকে? হুম, হুম। কালকে ওই ছাগল নিয়ে গেল হুম। দেখে। ও, ওরা কোথায় থাকে? ওই ইসলামপুরে। অনেকটা দূরে থাকে তো না তাহলে। এই যে হুম, ওই দেখো সূর্য উঠছে। হ্যাঁ হ্যাঁ ওই হচ্ছে। কটা গ্রাম, কটা ইয়ে থাকো এখানে তোমরা, ক ঘর? কোথায়? এইখানে হুম এই পাড়াতে হুম। গুন্নি নাই। এ কি? ওই ওইদিকে গেলে আর যাওয়া দেখা যাবে না? কোন দিকে? ওইদিকে যখন যাব, হ্যাঁ চলো হাঁটতে হাঁটতে দেখি। ওই হুম। সবার বাড়িতে না হ্যাঁ গোলাপে হুম। এটা আসছি। কে? ওই আমাদের গেলাম। বলছি সবার বাড়িতে ট্রাক্টর আছে না? না না সবার বাড়িতে না। এটা শান্তিপূর্ণ জায়গা না? অল্প বেশি ছেলে মেয়েরা নেই এখানে? হ্যাঁ তোমার ছেলে মেয়েদের তো দেখলাম না। আমার দুটোই ছিল। সবাই দুটো ছেলে? হুম। তোমার জায়েরও তো ছেলে। হ্যাঁ আমার জায়ের আর ছোট জনের? ছোট জনের দুটো ছিল। বাবা রে বাবা, কোনো মেয়ে নেই? না তোমাদের মেয়ে হলে ভালো লাগতো হ্যাঁ, এরকম হ্যাঁ, না? মেয়ে নেই। মেয়ে হলো না কি করবো। কি করবে, তাই তো। ওই যে যাই হোক, অবশেষে কোপাই নদীর কাছে এলাম, কিন্তু দেখে সত্যি নিরাশ হয়ে গেছিলাম। জলই নেই, অল্প জল। যাই হোক, এবার উল্টো দিকে আবার রিসর্টের দিকে ফেরা শুরু করলাম। এত নিস্তব্ধ, নিজের জুতোর শব্দটাও কেমন শোনা যাচ্ছে। এবার উল্টো দিকে হাঁটা শুরু করলাম, মানে রিসর্ট থেকে বেরিয়ে দুদিকে দুটো রাস্তা, আমি ডান দিকে গেছিলাম। এবার আমি ডিসাইড করলাম, যেহেতু কোপাই নদী দেখে আমার ভালো লাগেনি, আমি উল্টো দিকে, এর আগের দিন শুনেছিলাম যে ওখানে তারা মায়ের মন্দির আছে, তো আমি ভাবলাম চলো সেদিকেই যাওয়া যাক। সেই উদ্দেশ্যেই হাঁটছিলাম। চারিপাশটা ভীষণ নিস্তব্ধ ছিল, তখনও জানি না আমি কোথায় চলেছি অ্যাকচুয়ালি। তার আগের দিন আমি শুনেছিলাম যে আমরা যেদিক দিয়ে কটেজে ঢুকেছি, স্বরূপটা উল্টো দিক থেকে ঢুকেছে, একটা শ্মশানের দিক থেকে এসেছে। তো আমি হাঁটতে হাঁটতে ভাবছি এটা কি শ্মশান, কিন্তু শ্মশানের মতো তো কিছুই দেখছি না। যাই হোক, এদিক থেকে কোপাই নদীতে যেতে পারবো এই ভেবে আমি হাঁটছিলাম, কারণ ওই মাম্পি মান্তু ওরা বলেছিল যে এদিক থেকেও কোপাই নদী যাওয়া যায়, খুব সুন্দর, ওখান থেকে ওদের প্রপার্টিটাও দেখতে পাওয়া যায়। তো আমি সেইভাবে হাঁটছিলাম, কিন্তু যেতে যেতে আমি যেটা দেখলাম যে জায়গাটা বেশ নিস্তব্ধ, এবং নদীতে যাওয়ার আমি কোনো রাস্তা খুঁজে পেলাম না, এবং অদ্ভুতভাবে আমার না শরীরটা কেমন একটা ভার ভার অনুভব হলো, মানে কীরকম একটা ভারী ভারী লাগছিল নিজেকে। প্রথমে একবার ফেরত আসা শুরু করলাম, তারপর ভাবলাম না দেখি না নদীতে যাওয়া যায় কিনা, কিন্তু এদিক ওদিক ঘুরে আর নদীতে যাওয়ার কোনো রাস্তা দেখলাম না। তারপর আবার আমি ব্যাক করে এলাম। পরে ওদেরকে গিয়ে বলতে ওরা জানালো যে এটা অ্যাকচুয়ালি শ্মশান এখানে। তো যাই হোক, একা একাই চলে এসেছিলাম।
সুন্দর এবার দাঁড়ানোর সবাই জায়গা মিলে বেরিয়ে পড়েছিলাম কোপাই নদী দেখার জন্য। একটু মেকআপ টেকআপ করে আসবো যাওয়ার তবে পথে তো ডান তুলবো। দিকে একটু ঢুকতে একটা সুন্দর সর্ষে বাগান। আমি ওই জন্য কালকে এটা আরো যাইনি তো। সুন্দর, আর এই সর্ষে গাছগুলো অনেক বড় বড়। উল্টে পড়লে আর কাণ্ড বাজাবে। কালকে কত গল্প শুনেছিস? অনেক গল্প আছে। করে দে ভাই, ওটা পরে হবে ভাই। ওরে বাপ রে বাপ, কম্বল শুধু মান্টুকে জিজ্ঞেস করো। তুমি না ওটা করলে তো আস্তে আস্তে একটা ছোট্ট নিদর্শন নেই। মান্টু মা একটা রাত্রিবেলা কম্বল দিয়ে গেছে, তো ইসে হয়ে গেছে না, এটা নেই ওটা নেই শুরু করেছে। এখানে টুকটাক একটু ফটো তুলে নিলাম। অ্যাকচুয়ালি এই সর্ষে ক্ষেতটা মানে এই পুরো এরিয়াটা একজনের, সম্ভবত কোন উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন। তো যাই হোক, এখানে একটা উনি সুন্দর একটা ছোট্ট বাংলো বানিয়েছেন, কিন্তু সেখানে কোনো এসি নেই, কিছু নেই। সেখানে মাঝে মধ্যে এসে থাকেন। আর এই একজন যে ভদ্রলোক চাষি, উনি এখানে পুরো অর্গানিক প্রসেসে কোনো সার ছাড়া চাষ করেন। এই যে আমার অনেক কাঙ্ক্ষিত সর্ষে ফুলের ব্যাকগ্রাউন্ডে আমার সেলফি। বিভিন্ন পোজে তুলেছি। অবশেষে কোপাই নদীর দেখা মিলল, অনেক জল তাতে। বেশ সুন্দর। এখানেও এসে সবাই মিলে এসে মধুশ্রী, ও আমাদের সাথে এবার প্রথম এসেছে। কতদিন পর যে পেলাম, এই জন্য না। এই জায়গাটা বেশ অদ্ভুত ছিল। একটাই মেন গাছ, তার থেকে বিভিন্ন ঝুড়ি বেরিয়ে চারিদিকটা এমন তাঁবুর মতো হয়ে রয়েছে। ওই ধূপ মানে ওর মধ্যে আবার একটা ছোট্ট পাথরেরই বেদি মতো রয়েছে, সেখানে পুজোর কিছু ঠাকুর ঠাকুর রয়েছে। আর জায়গাটা এমন ওই জায়গাটা যে টেন্টের ভেতরে মতো বসে হয়ে কিন্তু গেছে। খুব সুন্দর ধ্যান করা যায়। হয়তো কেউ ওরকম করেওছেন, ভীষণ ভালো। গাছের গুড়ি, গাছের গুড়ি, কোনটা গাছে? ওগুলো এগুলো পাথর, ওগুলো গাছ চেষ্টা করা হয়েছিল। দেখো আবার দেখো গাছের ইয়েগুলো কি সুন্দর একটা ইয়ে করেছে। হ্যাঁ, এটা দেখে আমার ওই ইয়ে তোমার গিয়ে কি বলে আমাদের যে উদয়ন সংঘ আছে না, এদিকে আয় সরো। উদয়ন সংঘের পাশে একটা মানে বাগান বাড়ি আছে, ওখানে আমরা আড্ডা মারতাম একটা সময়, পুরো এরকম ন্যাচারাল মনে হচ্ছে একটা ইয়ের মতো শেড। ঝুড়ি ঝুড়ি এই যে ওই ইয়ে থেকে পড়ছে অনেক লম্বা। অনেক গুপ্ত সাধক আছে। হ্যাঁ, ওটা বীরভূম জুড়েই তো থাকে, কম তো যায় না না। না। যাই হোক, এটাই আমার ফার্স্ট কাপল ফটোশ্যুট সর্ষে ক্ষেতে, মধুশ্রী আর গৌতম। এবার এই বুড়োদের নিয়ে একটা রিল বানানোর চেষ্টা। অনেক সাধ্য সাধনার পর সবাইকে রাজি করিয়েছিলাম। গাড়ি চালিয়ে স্বরূপ প্রচণ্ড ক্লান্ত, রেস্ট নিচ্ছে। এই যে এবার দুই হিরো হিরোইন ফটো তুলে দিতে হবে, এইরকম একটা দাবি। দেখো, নাও শুরু করো। 1 2 এই যে অরবিন্দদা এবার ট্রেনিং দিচ্ছে অভিষেকটাকে, ডান্স দিতে হয়। কিন্তু এত ট্রেনিং দিয়েও কি কোনো বিশেষ লাভ হলো? পাটা এগো পিছু। আরে এখানটা না ইয়ে হচ্ছে, দূর। দুই বিচ্ছু, বনফায়ার, খুব এনজয় করেছে বাচ্চারা।
কলা পাতাটা উপরে তুলে দাও, পায়ে লাগছে কিন্তু চটিতে, ওটার উপর তো রাখবে। ও ছোট ছোট বক্স লাগাবো, পার্টি করার জন্য একটা বড় বক্স বাইক দিয়ে গান গাওয়া যাবে। বর্ন ডান্সার মধুরা। বলছে বড় ওইটা পায় সাদা লাইট নেওয়া যাবে না। আর বাদ বাকি ওটা কম বল। 500 টাকা দিয়ে। একটু কাছাকাছি হয়ে যাও। বাবা আর মেয়ের নাচের যুগলবন্দি। ঝলসানো মাংস। হরে কৃষ্ণ জানা, আমি কোনো কিছু বলবো না। হরে কৃষ্ণ এখন হনুমান নিয়ে কোনো কথা হবে না। কথা বলেছি আমি, তাকে সম্মান জানিয়ে বলে তো দিলাম। চালাবি না এখন, কাজের তলায় বসে তো চালাবে বলিস না, চালালে বান করবি তো। কি চালাচ্ছি মাল খাও। রাতের পার্টি আমাদের শেষ হল। বাবিনকে একটু পোজ দিতে বলেছিলাম সর্ষে খেতে, কি সুন্দর দিয়েছে, অদ্ভুত ছেলে। তীর্থঙ্কর কিন্তু বেশ সুন্দর পোজ দিয়েছে, একেবারে শাহরুখ খান। আমি আর একবার সেলফি তুলে নিলাম। এবার বাবিনকে নিয়ে শ্মশানে গেছিলাম, ও দেখতে চাইছিল। সকালবেলা শুভ ওঠার পর ফোলা ফোলা মুখে মর্নিং সেলফি। এইবারে আসছে অভিষিক্তার রঞ্জনের ফটোশুট, দেখো কিরকম করে জড়িয়ে ধরতে বলছে। লম্বা ও তো কে লম্বা? কে লম্বা? ও আমি ও নাকি লম্বা? বেটে। কে বেটে? ওলাওটা আল্লাহ তুমি একটু ওর দিকে তাকাও। ও 90 ডিগ্রি দাঁড়া দাঁড়া, দুহাতি এটা না অ্যানিভার্সারিতে দেবো, দিয়ে ক্যাপশন দিয়ে ছাড়বে ছবি। খাওয়াতে হবে। দোলে 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 পোস্টারিং চলে চলে আর পাঁচ না তুমি ধরে নিও এই সূর্যমুখী ফুল না যখন হয়ে যায় কি করে ডাক্তার পুরো কি করে যত বল পুরো বাইরে ইউজ করতে হয় সূর্যমুখী ফুল তোলার জন্য ছবি তোলার জন্য এরকম পোস্টার খেতে এরকম বড় বড় হয় আমরা কই করতে ওদের আমি দেখা করতে না না এখানে এই ভিডিও পাগল করো না তুমি তো হেরে যাও পাতা তোমার হেরে তো পড়ে যাবে তোমাকে কি করতে হবে আর ভিডিও বানাই আর লেখা করতে পারো আসমান দেখ কোলাটা দাদা জমি এবারে ওইটা গেছে কাটতে সবকে কথা কই কপি হবে এই সবকে কই কপি হবে না সবকে কপি হবে ওই গানটা কই দেবো
এখানে আরেকটু হলেই অভিষেকটা পড়ে যাচ্ছে, যাই হোক সেটা আর হলো না। এবার হচ্ছে বেরোতে গিয়ে কাদায় অভিষেকটার পা ঢুকে গেছে। এরপর ওকে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে, কিন্তু পুরো জুতোতে কাদা ভর্তি। সেই সমস্ত উপেক্ষা করে ও ফটো তুলে গেছে। এরপর প্রচুর সময় ব্যয় করে সেই জুতো থেকে কাদাগুলো কিন্তু খুঁটে খুঁটে বের করেছে। অনেক কষ্ট করে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো তুলেছে ওরা। ভেরি গুড। এই দেখো এখানে আবার কি করছে। ফটো তোলার জন্য সত্যি কত কিছু করা যায়। এবার শুভ যখন শাহরুখ খান, আমাদেরও একটু ছোট্ট করে ফটো সেশন হলো। এই যে স্বরূপকে বহুবার বলা সত্ত্বেও কিছুতেই গেল না। স্বরূপের বৌদি মানে মান্তু আর মাম্পির মা ভীষণ ভালো ভদ্রমহিলা। এবার ফেরার আগে একটু ফটো সেশন। বাবিন কখনো একটু ভদ্রভাবে ফটো তোলে না, মুখ প্যাঁচা করে থাকে। এই ব্যক্তিকে কিছুতেই সর্ষে খেতে গিয়ে ফটো তোলানো গেল না। সবার শেষে ঘুম থেকে ওঠার পর গুরুদেব বেজায় খুশ মেজাজে। টিনটিন আর অর্পিতারও খুব সুন্দর ফটো তোলা হলো, খুব ভালো লাগছে ওদের। হিসেব চলছে। বাবা অরবিন্দদাও কিন্তু বেশ ভালোই পোজ দিয়েছে। গুরুর সাথে তো একটা সেলফি হবেই। যাক, এবার ফটো টটো তোলা শেষ করে যাবার পালা। আবার একটা মন কষাকষি তৈরি হয়েছে। ফাইনাল হিসাব চলছে। আরে যাস না। ফাইনাল হিসেব ডান। বিশ্বাস ফাইনাল হিসেব হাজির done। হো। মাংস আনতে গেল। শুভ রেডি যাওয়ার জন্য। নিজের হাঁসের মাংসটা অব্দি ফ্রিজে স্টোর করেছে। অরবিন্দ বিশ্বাস হাজির হো। এখন রান্না করবে। 100 টাকা দাও। আমরা সবাই মিলে এই হাঁসের মাংস খাবো এখন। বুঝলে? এক বুক অক্সিজেন নিয়ে এবার ফেরার পালা। দুঃখ একটাই, ফেরার সময় আমাকে কিন্তু গাড়ি চালাতে দেওয়া হলো না। আর একটা জিনিস, আর একটা মিস্টেক হয়ে গেল যে একটা গ্রুপ ফটো হলো। অপেক্ষা রইল নেক্সট ঘুরতে যাওয়ার।